বাংলাদেশ পুলিশের সাবেক আইজি ডক্টর বেনজির যতদিন ক্ষমতায় ছিলেন নিদারুণভাবে আকর্ষিত পুরুষ ছিলেন। আকর্ষিত বললাম মানে আকর্ষণীয় নয়, আকর্ষিত। এর কারণ হলো হি হ্যাড ম্যানি থিংস, তার অনেক অনেক জিনিস ছিল যা মানুষকে আকর্ষণ করত। ক্ষমতা ছিল, সৌন্দর্য ছিল, অর্থ ছিল, ব্যক্তিত্ব ছিল, দুষ্ট বুদ্ধি ছিল, আরো অনেক কিছু। সবাইকে তিনি আকর্ষণ করতে পারতেন এবং বাংলাদেশ পুলিশের আইজি পদটিকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, কামনা, বাসনা, চিন্তা, চেতনা, মানে ইটস এ কোয়াইট সেক্সি। মানে এখানে সেক্সি বলতে শুধু মানে ওই যে নারী এবং পুরুষের মধ্যে যে মিলন সেটা নয়। সেক্সি মিন্স আকর্ষণীয়। সেক্সি মিন্স মানে যা দেখলে আপনার পেতে ইচ্ছা করবে, আপনার হতে ইচ্ছা করবে, আপনার খেতে ইচ্ছা করবে, আপনাকে স্পর্শ করতে ইচ্ছা করবে, এনিথিং। তো ডক্টর বেনজির আইজির চেয়ারে বসে সে চেয়ারটিকে, তার টেবিলটিকে, তার অফিসটিকে, তার অফিসের ভেতরে একটা বসার রুম আছে, একটা শোয়ার রুম আছে, সব মিলিয়ে পুরো মহলটিকে যেভাবে একটা বালাখানায় রূপান্তরিত করেছিলেন। তিনি রাস্তায় যেভাবে যেতেন প্রধানমন্ত্রীর মতে প্রায় প্রোটোকল তিনি পেতেন এবং পুলিশের ভিতরে তার স্ত্রীকে বলা হতো দ্য ফার্স্ট লেডি, দ্য ফার্স্ট লেডি। তো এইরকম একজন মহামানব যাকে পুলিশ আদর করে ডাকতেন প্রমিথিউস, দ্য প্রমিথিউস অফ পুলিশ। তিনি যেদিন পুলিশ থেকে অবসর নিলেন তাকে যেভাবে রিসিপশন দেওয়া হলো, ইটস এ গ্র্যান্ড রিসিপশন। বাংলাদেশে এরকম মানে কাউকে কখনো এরকম রিসেপশন দেওয়া হয়নি, বিদায় বেলায় এরকম রিসেপশন। এবং তাকে এমনভাবে বিদায় জানানো হলো পুলিশ থেকে, মনে হলো যে তিনি এক সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে ফিরে আসছেন। এবং ওই সময়টিতে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন তখন আসাদুজ্জামান খান কামাল। তো কামাল সাহেব নরম সরম মানুষ, হয়তো স্বরাষ্ট্র উপদেষ্টা রূপে বেনজির সাহেবকে যদি শেখ হাসিনা নিয়োগ দেন তাহলে তার অবস্থান হবে কামাল সাহেবের ঊর্ধ্বে। এবং সেটা বোঝা যাচ্ছিল তিনি যখন অ্যাজ এ আইজি হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজের সঙ্গে কক্সবাজারের ওই যে একজন সেনা কর্মকর্তা, সাবেক সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড ঘটল, সেই ওসি প্রদীপ, সেই ঘটনায় আইজিও গেলেন, সেনাবাহিনী প্রধানও গেলেন। কিন্তু দুজনের চালচলনে মনে হচ্ছিল যে বেনজির ইজ মোর দ্যান, যাকে বলা হয় আইজিপি নয়, মোর দ্যান স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশের সেনাপ্রধান যে পদটি এটি উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, মানে সচিবালয়ের ক্যাবিনেট সেক্রেটারি বলেন যা বলেন তাদের মানে সবার চেয়ে ঊর্ধ্বে। সম্ভবত ক্যাবিনেট সেক্রেটারির পর্যায়ের আর কি পদ হলো সেনাপ্রধান। তো সেক্ষেত্রে আইজি সিনিয়র সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি কিন্তু আমাদের ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাদের সাথে জুনিয়র থাকেন। তো এরকম একটা পদে থেকে যখন তিনি সেনা প্রধানকে ডমিনেট করেন, আর সেনাপ্রধানের লোক এমন একটা ব্যাপার যে সেনাবাহিনীতে ধরেন একজন মেজর, তার যে ডাটফাট, সেই ডাটফাট সে 4-5টা এসপি সে পকেটে নিয়ে ঘুরে। এখন সেই এসপির চাইতেও একজন মেজর নিজেকে বড় মনে করেন, আর এটা তারা দেখান, মানে ফুটফাট দেখান। তো সেখানে সেনাপ্রধান যেখানে প্রধানমন্ত্রীকে পাত্তা দিতে চান না, মন্ত্রী এমপিদেরকে তো তারা একটা শিশু আবাল মনে করেন। দেখেছি বিভিন্ন সময়টিতে, এখন হয় কিনা বলতে পারবো না। তো সেই জায়গাতে একজন আইজিপিকে যেভাবে জেনারেল আজিজ তোয়াজ তদবির করছেন, এটা দেখে পুলিশের যে কোনো লোকেরই আগ্রহ জাগবে যে ইস, একটি দিনের জন্য আমি যদি বেনজির হতে পারতাম। যা হোক, সে উনি গেলেন। আমরা হয়তো ধরে নিয়েছিলাম অন্য যে আইজিগুলো আছেন তাদের মতো তিনি সামান্য কিছু দুর্নীতি করেছেন। চেহারা সুন্দর হলে তাদের সাথে অনেক মেয়েদের ভালো বান্ধবী থাকে, বন্ধু থাকে, মেয়েরা পঙ্গপালের মতো এরকম আকর্ষণীয় পুরুষদের কাছে আসে, হয়তো তিনি তদ্রুপী। কিন্তু ধীরে ধীরে তার সম্পর্কে যে জিনিসগুলো বের হতে থাকলে, বিশেষ করে কালের কণ্ঠে যে নিউজটা ছাপা হলো, এতে করে আমরা দেখলাম যে তিনি করেন না এমন কোনো কাজ নেই। গরু চোরাচালানি থেকে শুরু করে সাদিক অ্যাগ্রো,
হোটেল ব্যবসা, সেই হোটেল, সেই কি বলবো, কক্সবাজারে যে সেই বিশাল 5 তারকা হোটেল রামাদা, সেই হোটেলের মালিকানা থেকে শুরু করে তার নিজের গ্রামে 300 বিঘা না 300 একর জায়গার উপরে তার মেয়ের নামে সেই বিশাল রিসোর্ট, তার সময় কাটানোর জন্য নারায়ণগঞ্জের সেই বিশাল বাংলো বাড়ি, ঢাকাতে রাজকীয় ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে মানে তার কোট প্যান্ট টাই, এর যে কি অবস্থা, জিনিসগুলো যা বের হলো মানে দুদকের ফাইলে, তারপর যাকে বলা হয় সেই কালের কণ্ঠে রিপোর্টে, তাকে হজম করা, ধারণ করা শেখ হাসিনার পক্ষে আসলে ওই মুহূর্তে অসম্ভব হয়ে পড়ে। পরিস্থিতি এমন হয়ে গেল যে তিনি শেখ হাসিনার জমানাতে গ্রেপ্তার হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। ঠিক সেই সময়টাতে কেন, কিভাবে, কার নেতৃত্বে, কার মদতে তিনি বুক ফুলিয়ে এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, উই ডোন্ট নো। এরপর থেকে আমরা কিছুদিন চিৎকার চেঁচামেচি করলাম, তাকে নিয়ে ভিডিও বানালাম, এরপর আমরা সবাই ভুলে গেছি হোয়াট হ্যাপেন্ড। কিন্তু এর মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই ঘটনাগুলো হলো যে তিনি বিদেশে গিয়ে স্টপ থাকেননি, সেখানে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন, তারপর তার যে সহায় সম্পত্তিগুলো ছিল এগুলো কেনা বেচা করেছেন, একটা কিনেছেন আর একটা বিক্রি করেছেন, এবং এক শহর থেকে অন্য শহরে, এক দেশ থেকে অন্য দেশে, জাস্ট লাইক কি বলবো, ইলন মাস্কের মতো, দ্য ইলন মাস্ক অফ বাংলাদেশ। তো ইলন মাস্কের মতো তিনি ওভাবে কখনো ইস্তাম্বুলে, কখনো ব্যাংককে, কখনো সিঙ্গাপুরে, কখনো সৌদি আরবে, কখনো দুবাইতে, কখনো পর্তুগালে, আরও কত দেশ রাজার হালে তিনি ঘুরছিলেন আর ক্রমশ শক্তি সঞ্চয় করছিলেন। বাংলাদেশে তার যারা লোকজন আছে, তারা তার পক্ষে যারা চাঁদা কালেকশন করতেন, ঘুষ কালেকশন করতেন, সম্পত্তি মেনটেন করতেন, তো এদেরকে নিয়েও নানা রকম কথাবার্তা হচ্ছিল। এই কারণে এরা এই ইউনূস জমানাতে বেশ শক্তিশালী হয়ে পড়েছিল। আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম যে রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ কয়েকজন, মানে দুজন, মানে বেনজিরের বাইরে আরও দুজন লোক আছে। এই যে এখন যে জসিমের কথা বলা হচ্ছে, জসিম হলো উপজেলা চেয়ারম্যান ছিল, সেই চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান, এইবার সে নাকি এমপি হয়েছে, আমি জানতাম না। তো এর সাথে আবার আন্ডার রফিক, এই যে বসুন্ধরা গ্রুপের সাথে যার গন্ডগোল হলো, আন্ডার রফিক, তো আন্ডার রফিক এবং জসিমেরা সবাই বেনজিরের আপনজন, ক্যাশিয়ার বা বন্ধু, পার্টনার। ওই যে মানে দুবাইতে আর এক যুবক আছেন আরাফ, তাকেও বলা হয় সেই বেনজিরের পার্টনার। তো এই সে একটা বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে কি না ছিল, সব কিছু ছিল, আপনি এই লোকগুলো দেখলেই বুঝতে পারবেন। তো সেখানে কক্সবাজারে সেই রামাদা হোটেলের মালিকানা নিয়ে বেশ তার অবর্তমানে আন্ডার রফিকের মধ্যে, জসিমের মধ্যে বেশ দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। বেনজির কোন পক্ষে ছিলেন জানি না, কিন্তু শেষ পর্যন্ত জসিম সেখানে জয়লাভ করলো। এই কারণ হলো কক্সবাজারে যারা, এই যে এখন সদরের এমপি কাজল আছেন, অন্যান্য যারা আছেন ওখানকার নেতৃবৃন্দ, তারা জসিমকে সাপোর্ট করলো। তো এর ফলে রামাদা হোটেল তার টিকে গেল, এবং জসিম যেহেতু স্মার্ট লোক, বেনজিরের মতো লোকের সে ক্যাশিয়ার ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে, এবং সেখান থেকে সে পুরো এমপি হয়ে গেছে এখন। তো সে তো জানাতেন জিনিস নয়, অত্যন্ত কঠিন মানুষ, অত্যন্ত ডিপ্লোম্যাটিক এবং মোর স্মার্টার দেন মিস্টার বেনজির। আর এখন যেহেতু সে সংসদ সদস্য হয়ে গেছে, সরাসরি তার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের লোক, কক্সবাজারের সবচেয়ে লাক্সারি যে হোটেলটি, সেই হোটেলের মালিক জসিম, জসিমের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক থাকবে। তো সেই কারণে সবাই বলা বলি করছে যে মিস্টার জসিম, যাকে বলা হতো বেনজিরের ক্যাশিয়ার, তিনি বেনজিরকে ধরিয়ে দিয়েছেন দুবাই পুলিশের হাতে। তাকে ডেকে নিয়েছেন, দুবাইতে গেছেন, ঘনিষ্ঠ বন্ধু, সম্পর্ক ভালো। তো তাদের সাথে ব্যবসা বাণিজ্য তো বললাম যে এমনি এমনি আছে, তো এই কারণে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তো এখন সেই যে তাকে ধরিয়ে দেওয়া হলো, এর সঙ্গে জসিমের কী লাভ আছে, স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী কী লাভ আছে, বিএনপি সরকারের কী লাভ আছে, কিংবা প্রধানমন্ত্রীর কী লাভ আছে, এটা উই ডোন্ট নো। কিন্তু বেনজির ওখানে গ্রেপ্তার হয়েছে, এটা বাংলাদেশের পুলিশে অনেকের পিলে চমকে গেছে।
এটা কী করে সম্ভব? বিকজ তারা তো ডেইলি খোঁজখবর রাখছিল। এবং পুলিশের মধ্যে বললাম না যে পুলিশের মধ্যে তাকে উপাধি দেওয়া হয়েছিল দ্য প্রমিথিউস অফ পুলিশ। তো কাজেই পুলিশের মধ্যে তার হাজার হাজার অনুসারী আছে। তো সেই অনুসারী আছেন, অনেকে ভুল পাল্টে গেছেন, অনেকে বিএনপি হয়ে গেছেন, এবং তার যারা কোর্সমেট আছে, ব্যাচমেট আছে, তারা অনেকেই এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন। তো বেনজির যখন আইজি ছিলেন তখন সেই আইজির পদে থেকে তিনি তার কোর্সমেটদের অনেককে তিনি যাকে বলা হয় সুযোগ দিয়েছেন, অনেকে বুক ফুলে ঘুরে বেরিয়েছে। তো সেটার রিটার্নে বেনজিরের যারা বন্ধু এখন বিএনপির সঙ্গে আছেন তারাও তো বেনজিরকে একটা ওয়াক ওভার দিচ্ছে। তো সেখানে হঠাৎ করে সে যখন গ্রেপ্তার হয়ে গেল, সবাই একটা বজ্রপাতের মতো ঘটনা। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেই ফেললেন যে তাকে গ্রেপ্তার করে আনা হবে, ইন্টারপোল ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটে গেছে। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে তাকে যেভাবে গ্রেপ্তারের কথা বলা হচ্ছিল সেভাবে আসলে গ্রেপ্তার হয়নি, বা তাকে যেভাবে সহজে আনার কথা ছিল সেভাবে আনা যাচ্ছে না। সে ওখানে একটার পর একটা প্যাস করে যাচ্ছে, নিজের বিরুদ্ধে নিজে মামলা দিচ্ছে। মানে সত্যিকার অর্থে দুবাইতে যে কি হয়েছে বেনজিরকে নিয়ে আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু যেটা বললাম যে সে একটা বিরাট একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল। সেই সাম্রাজ্যে যত সব সুন্দরী ললনা তারা সেখানে হাজিরা দিতেন। তারা এখনও ইয়া বেনজির বলে কান্নাকাটি করেন। তিনি তাদেরকে মাল দিয়েছেন, পানি দিয়েছেন, গান দিয়েছেন, নৃত্য দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন। তো সে সকল রমণীরা পাগলের মতো খুঁজে যে হুজুর কবে আসবেন, আবার কবে আমাদের বালাখানা জাগ্রত হবে। অনেকে গিয়ে তার সাথে দুবাই থেকে দেখা করে আসেন, এবং আসার সময় তারা 1 কোটি টাকা 1.5 কোটি টাকার বাজার করে নিয়ে আসেন। ওখানে গিয়ে রাজার মতো ঘুরে বেড়ান, সেই রেঞ্জ রোভার গাড়িতে, রোলস রয়েস গাড়িতে ঘুরে বেড়ান। বাংলাদেশের অনেক ললনা আছেন, সেগুলো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। এবং এদের সবার যে কাঙ্ক্ষিত পুরুষ সেই ডক্টর বেনজির, এতে কোনো সন্দেহ নাই। তো সেই মানুষটি গ্রেপ্তারের কথা বলা হচ্ছে। কিন্তু যদি আপনি বেনজিরের ক্যারেক্টারিস্টিক্স দেখেন, হি ইজ নট এ নর্মাল ম্যান, হি ইজ অ্যাবসলিউটলি, মানে কি বলবো, সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। শিকাগোর একজন মেয়র ছিলেন, এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। মানে আন্ডারওয়ার্ল্ড থেকে এসে দুজন লোক, মানে একজন সেই ডন এবং দ্বিতীয়জন হলেন একজন উকিল, আমেরিকার সেরা উকিল, ক্রিমিনাল লয়ার। এই দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেল, এবং সেই বন্ধুত্ব কারণে ওই শতাব্দীর সবচেয়ে বড় মাফিয়া ডন হওয়ার পরেও অ্যাজ এ পাবলিক ফিগার মেয়র হিসেবে তিনি নিউ ইয়র্ক, মানে ওখানে আমেরিকাতে 3টি পোস্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে নিউ ইয়র্কের মেয়র, দেন শিকাগোর মেয়র, এবং তিনি সেই শিকাগোর মেয়র হয়ে গিয়েছিলেন। তো কাজে আগামীতে বেনজির বাংলাদেশে আসবেন, ফিরে আসবেন, হয়তো মেয়র হবেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, অথবা ফাঁসিতে চড়বেন। মানে মাঝামাঝি কোনো কিছু হবে না, যা কিছু হবে বড় কিছু একটা হবে তার জন্য। তো এরকমই যে সমাজ, যে রাজনীতি, যে রাষ্ট্র ব্যবস্থা এরকম বেনজির তৈরি করে। আবার সেই বেনজিরকে ধরার জন্য রাষ্ট্র সর্বশক্তি নিয়োগ করে যদি পরাজিত হয়ে বেনজিরের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়, তাহলে আমরা সাধারণ যে আমজনতা, আমাদের অনুভূতি কেমন হয়? মহান আল্লাহ আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান একজন শিক্ষিত, মার্জিত এবং ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ। তার ভাষায় শালীনতা আছে, মাধুর্যতা রয়েছে, যথেষ্ট বিশেষণ সহকারে তিনি বাংলা এবং ইংরেজি বলেন, এবং কথার যে রিদম, কখনো গলা উঁচিয়ে নেওয়া, কখনো নিচে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কথার সঙ্গে সঙ্গে আই কন্ট্যাক্ট, মানে চোখের যে ভাব বিনিময়, এই জিনিসগুলো তিনি অসাধারণ দক্ষতা নিয়ে করেন। এবং পার্সোনালি তার কোনো বক্তব্য যখন মিডিয়াতে আসে, আমি বাংলাদেশে আসলে সাধারণত A to Z কারো বক্তব্য ওভাবে শুনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনি। আগে যেভাবে বক্তব্য দিতেন, ধরুন অসাধারণ বক্তব্য দিতেন মোকাম্মেল হক সাহেব, সচিব,
না শুনে কোনো উপায় ছিল না। বক্তব্য দিতেন সুরঞ্জিত সেনগুপ্ত, বক্তব্য দিতেন আসাদুল্লাহ সচিব, এরকম আরো অনেকে। তো সেই বক্তব্যের যুগ নেই, কিন্তু এই যুগে যারা বক্তব্য দেন পার্লামেন্টে যেমন কয়েকজন আছেন, আর বাইরে পার্লামেন্টের বাইরে খলিলুর রহমানের বক্তব্য তেমনই। তো তিনি যখন চীন সফর শেষে বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে হঠাৎ দেখলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও আমাদের যে বাঙালির কতগুলো অসভ্যতামি রয়েছে, আমরা মেজাজ হারানো বলতে বুঝি কাউকে গালি দেওয়া, সুধীর ভাই বলা, থাপ্পড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো, বের হওয়া আমার চোখের সামনে থেকে, পাড়ায় তোর জিব্বা টানে ছিঁড়ে ফেলবো, মানে এইগুলো না বলা পর্যন্ত আমরা মনে করি না যে এই লোকটা রাগ হয়ে গেছে। তারপর কারো গায়ে হাত দেওয়া না পর্যন্ত, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কানপট্টি ফাটিয়ে দেওয়া, 32টা দাঁত খুলে ফেলা, জিব্বা টেনে ছেড়ে ফেলা, ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র, তারপরে পশ্চাৎ দেশে লাথি মারা, এই জিনিসগুলো কারোর সাথে ফিজিক্যালি না করা পর্যন্ত সেই লোক মোটামুটি মনে করে যে তাকে অপমান করা হয়নি। কিন্তু এটা তো অসভ্য বাঙালির চরিত্র। কিন্তু খলিলুর রহমান তো অসভ্য বাঙালি নন, তিনি জেনেটিক্যালি বাঙালি, কিন্তু লেখাপড়া, নাগরিকত্ব, বহুকাল বিদেশে বসবাসী, নানা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে তিনি এক অনন্য মানুষ। তার কাছে সেই পশ্চিমের সংস্কৃতি বলতে যা বোঝায় সেটাই আশা করে মানুষ। তো সেই দিক থেকে চীন সফরের পর তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন, রাগ হয়েছেন, এবং তার যেটা সীমা আছে, সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, এতে করে মনে হচ্ছে তিনি প্রথমত মেজাজ হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত তার চীন সফরটি আসলে ভালো হয়নি। বা আমরা সচরাচর আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবে বিদেশ থেকে হয় পেয়ে আসি নয় হারিয়ে আসি, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা পররাষ্ট্রনীতি গড়া, একটা বাণিজ্য নীতি গড়া বা কোনো একটি করা, এই বিষয়গুলো আসলে আমাদের দেশে হয়ে ওঠে না। আমরা বিশ্বব্যাংকে গেলাম, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমেরিকাতে গেলেন, এখন সে গিয়ে বাংলাদেশ দূতাবাসে ঘোরাফেরা করছে। খলিলুর রহমান সাহেব আমেরিকাতে গেলেন, কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন সেটা বুঝতে হবে, দেখতে হবে। আমাদের এর আগে ইনু সাহেব গেছেন, ইংল্যান্ডে গেছেন, দেখাই করতে পারেনি কারোর সঙ্গে। তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমরা যেটা শুনেছি, শেখ হাসিনার জামানাতে চীন গেছেন, তিনি সেই বৈঠকের মাঝখান থেকে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন 2005 সনে, তখন 2005 সনের 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে গ্রেনেড হামলা হলো, বোমা হামলা হলো সেই 64টা জেলাতে। তিনি সেখান থেকে তড়িঘড়ি করে ফিরে আসতে বাধ্য হলেন। তো সেই অর্থে এবারে যে চীন সফর, সেই চীন সফরের পর আপনি দেখুন, আমার আগের এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চীন সফর আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং এখানে আসলে সাংবাদিকদের সামনে এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার ছিল না। প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো হতো। ভাগ্য ভালো প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফেস করেননি, খলিলুর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ লোক সেটা করেছেন। কিন্তু সেখানে গিয়েও তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো শুনতে ভালো, কিন্তু চীন এবং বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের যে পররাষ্ট্র দপ্তর, তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা, প্রাপ্তি, এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে চলে গেছে। প্রথমত চীন সফরে তিনি খুব চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করছিলেন যে নর্মালি চীনের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো, সেগুলো পররাষ্ট্র দপ্তরের বা আমাদের দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে চলে যায়, কিন্তু এটা এখন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আছে। ভালো কথা, বাংলাদেশের ফাইলগুলো সচিবের দরবারে না থেকে এখন সেই ফাইলগুলো পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চলে গেছে এক ধাপ। আর চীনের যে পররাষ্ট্রমন্ত্রী, তার দপ্তরে চলে গেছে।
ভালো কথা, কিন্তু এই সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কারণ এটা তো মেইনলি এই মুহূর্তে যা কিছু ইনিশিয়েট হচ্ছে পুরোটাই বাংলাদেশের মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা এবং চীনের মোফা। তো সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তো খুবই জরুরি, নাম্বার ওয়ান। সে ব্যাপারে তার এই বক্তব্যটা মানে তিনি যেটা বলছেন এটা মানে এখন সব কিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সেখানে মন্ত্রী নেই, প্রেসিডেন্ট আছে কিন্তু মন্ত্রী নেই। মন্ত্রী কোথায়? মন্ত্রী ভারতে। দ্বিতীয়ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে চীন আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমাদের আনুমানিক জিডিপি মানে অনলি 500 বা $550 বিলিয়ন, আর সেখানে চীনের যে জিডিপি ট্রিলিয়ন 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 ডলার, তাদের যে বাজেটে উদ্বৃত্ত সেটি কয়েক ট্রিলিয়ন ডলার। এটা এই সমসাময়িক পৃথিবীতে কল্পনাই করা যায় না। তো উনি যেটা বললেন যে এইরকম অর্থনীতি যিনি মেনটেন করেন তিনি সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং যিনি সর্বেসর্বা তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তো মিস্টার শি জিনপিং তিনি তার পরিষদবর্গকে নিয়ে এই যে এত বড় একটা বিরাট বৈঠক করলেন, ইট মিনস আপনাকে বুঝতে হবে যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে, আমাদেরকে কোন পর্যায়ে ট্রিট করছেন। আরে ভাই, আমরা তো এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই। যে এখন আমার বক্তব্য হলো জনাব খলিলুর রহমান, তলাবিহীন ঝুড়ি মানে একটা ঝুড়ি আপনার আছে, তলা নাই। কিন্তু এই মুহূর্তে আপনার কি ঝুড়ি আছে? তলা তো দূরের কথা। মাই কোশ্চেন ইজ দ্যাট আপনার যেটা ঝুড়ি আছে, একটা বাস্কেট আছে, হোয়ার ইজ দ্য বাস্কেট? যেখানে আইএমএফ 3টি কিস্তি আওয়ামী লীগ জমানাতে দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট। ইউনূস জমানাতে 2 বছর আইএমএফ কিস্তি দিল না, তারা বলল নির্বাচিত সরকার আসলো। নির্বাচিত সরকার আসার পর তারা নেগোশিয়েট করবে, নির্বাচিত সরকার চেষ্টা করলো, তারা পুরো ঋণ চুক্তি আওয়ামী লীগ জমানাতে যে ঋণ চুক্তিটা হলো সেই ঋণ চুক্তিটা বাতিল করে বলল নতুন করে অ্যাপ্লাই করো। এর মধ্যে ঝুড়িটা কোথায় বলেন? গত 18 মাসে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে 2025 সনে। এটা টিআইবি রিপোর্ট। আর সুইস ব্যাংকে বিগত দিনগুলোর চাইতে, অর্থাৎ যদি আপনি ধরেন 2024 অথবা ধরুন 2023, এই সময়টাতে বাঙালিদের যে ট্রানজ্যাকশন ছিল, স্থিতি ছিল, আমানত ছিল, তার চেয়ে 41% বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন, এরা কয়জন ছিল? আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর অন্যান্য যে সমস্ত ফজল কবির খান, এসব মিলে কয়জন লোক? কিন্তু সারা বাংলাদেশের পথে ঘাটের মাঠের যা কিছু নিয়ন্ত্রণ, এর 90% ছিল বিএনপির হাতে। তারপর হয়তো 8% ছিল যাকে বলা হয় জামাতের হাতে, 2% চ্যাংড়া পোলাপানের হাতে। তো এই মানুষগুলো এই যে টাকা পাচার করে পুরো বাংলাদেশকে যে ফোকলা করে দিল, এর দায় দায়িত্ব কি পুরোটা ইউনূসের? এই দায় দায়িত্ব যেভাবেই বলেন না কেন, যদি ইউনূসের দায়িত্ব হয়, খলিলুর রহমান সাহেব তার দায় এড়াতে পারেন না। যদি জামাতের হয় আর বিএনপির হয়, তাহলে তো তাকে এর জবাবদিহি করতে হবে। আর এই কারণে, ফোকলার কারণে যদি মেনশন করে সরকারের সক্ষমতা নিয়ে, সততা নিয়ে, অনেস্টি নিয়ে বিশ্ব ব্যাংক, টিআইবি, এই যে টোটাল গ্রুপগুলো যদি এই কাজগুলো করে থাকে, তাহলে আমার যে তলাবিহীন ঝুড়ি, বটমবিহীন বাস্কেট, বটমলেস বাস্কেট, বটম আমার দরকার না, আমার ঝুড়িটা দেন আপাতত। ঝুড়িটা বটম দরকার হলে আমি কাপড় দিয়ে তৈরি করে নেব, আগে আমার ঝুড়িটা দেন। ঝুড়িটা কই? তৃতীয় উনি একটা কথা বলছেন, যে সাংবাদিকদের বলছে যে ভাই এইভাবে প্রশ্ন করেন না,
আত্মসম্মানে লাগে, বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর উনি বললেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকারের যে অবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে বুঝতে হবে। ভাই খলিলুর রহমান, তা তো সুন্দর করে বুঝলাম, তো আপনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে বড়াই করলেন, সেক্ষেত্রে ইউ yourself is not elected by the people, of the people, for the people. You are appointed by dash dash dash, selected by Dr. Yunus and Gong, then carried by Janab Tarek Rahman and his government. কোথায় যাব বলেন, ঝুড়ি কোথায়? এখন ওই যে সাংবাদিক, আমাদের ওখানে যারা আমাদের দেশে সংবাদপত্রে আসে, অনেকে মালিকের পারপাস সার্ভ করে, অনেকে দলের পারপাস সার্ভ করে, ঠিক ওইভাবে ব্যাকবোনওয়ালা যারা লোকজন আছে, ওরকম লোকের সাথে খুব কম। কিন্তু এই প্রশ্নটা আপনি যেভাবে কথা বলেছেন, এটা যদি নুরুল কবির সাহেবকে করতেন এই প্রশ্ন, তাহলে সে আপনাকে কি প্রশ্ন করতে আপনি কল্পনাও করতে পারতেন না, নট ইভেন আউট অফ ইউর ইমাজিনেশন। আমি আপনাকে বলবো যে আপনি এই চীন সফর নিয়ে একটি সাক্ষাৎকার দিন নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবিরকে, অথবা জনাব নুরুল কবিরের সঙ্গে একটা টেলিভিশন টক শোতে আপনি বসেন, ইভেন তার নিউ এজ একটা সাক্ষাৎকার দেন, আমরা সেটা দেখতে চাই। তাহলে আপনার গণতান্ত্রিক শক্তি এবং আপনি চীনে কি করে এসছেন সেটা এবং উত্তরগুলো আমরা জানতে পারব। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা যারা সরকারের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছেন, আপনি আছেন, হুমায়ুন কবির সাহেব আছেন, শামা ওবায়েদ ম্যাডাম আছেন, তিনজনই আছেন। এখন এত বড় 18 কোটি মানুষের দেশ, এর যে একটা পলিটিক্যাল ইকোনমি আছে, এর যে একটা পলিটিক্যাল স্থিতি আছে, এর যে বাস্তব কতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো কূটনীতির কোনো ভাষা দিয়ে, থিওরি দিয়ে, তারপরে অন্য কোনো মানে যাকে বলা হয় আইডিওলজি দিয়ে, মিষ্টি মিষ্টি কথা দিয়ে এটা পূর্ণ হবে না। এই মুহূর্তে মানুষের মধ্যে যে বেদনা আছে, যে কষ্ট আছে, সেগুলো ওন করতে হবে আগে। সেই ওনের যে জিনিসটি, এটি যদি আপনি সরকারের পক্ষে রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি, আপনার কি দরকার ছিল সংবাদ সম্মেলন করার? ওখানে আপনি কি পেয়ে আসছেন, কি পেতে যাচ্ছেন, এটা আপনার সে তো কেউ আর ভালো জানেন না। আপনি বলতে আসছেন যে কথাগুলো, সেটা আমাদের দেশে এখন মানে কি আছে, হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি, এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি। তো এখন ক্ষুদিত বন্ধু, বাংলাদেশ ক্ষুধা এবং যন্ত্রণার মধ্যে আছে, বাংলাদেশ বেকার সমস্যার মধ্যে আছে, পুরো সমাজটা আনস্টেবল হয়ে আছে। সেখানে আপনি রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ চীন নিচ্ছে, ওটার জন্য আপনি 5 বছর অপেক্ষা করবেন। আপনি চীনের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসা হচ্ছে কতটুকু জানেন? চীনের কোন কোন বন্দর থেকে কোন কোন পণ্য বাংলাদেশ থেকে আসে? সাংহাই থেকে চিটাগং ভাড়া কত, ট্রানজিট টাইম কত, দালিয়ান থেকে কত, কিংদাও থেকে কত, গুয়াংজো থেকে কত, শেনজেনের যে পোর্টগুলো আছে, শেনজেন যেখানে বেশি আছে, শেনজেন সেই পোর্টের কত, নানজিং থেকে কত আসে, নানটং থেকে কত আসে, নিংবো থেকে কত ভাড়া হয়, কয়দিন লাগে। এখন চট্টগ্রামের সাথে যে চীনের ডাইরেক্ট জাহাজ যোগাযোগ আছে, আপনি সেটা কি জানেন? আপনি মানুষজনকে বুঝাচ্ছেন যে চীন থেকে জাহাজে চলে আসবে মায়ানমার, মায়ানমার থেকে আমরা রোডে করে বাংলাদেশে আনব। একজন ব্যবসায়ী হিসেবে এর চাইতে যাকে বলবো হয় অবাস্তব আর লৌকিক ভাষায় যদি বলি গাঁজাখড়ি গল্প হতে পারে না। আপনি কি জানেন যে এই যে চীনের যে বন্দরগুলো থেকে জাহাজ আসে, এই আপনি মায়ানমারের যে পোর্টগুলোর কথা বললেন,
আবার সেই পোর্ট এটার উচ্চারণ কে দিয়ে করতে হবে সেটাও আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন তো ওখানে রেগুলার পার উইক কয়টা জাহাজ সেল হয়, এবং সেই জাহাজগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে, আর আমাদের পণ্যগুলো চায়নার কোন কোন বন্দর থেকে আসে? বাই রোডে আমাদের কোন কোন বন্দরে থেকে একটা ট্রাক যদি আমি আরাকান থেকে এনে চট্টগ্রাম পর্যন্ত আনি, ঢাকা পর্যন্ত, আমার ভাড়া কত লাগছে? আপনি জানেন একটা 20 ফিট কন্টেনার 20 টন মাত্র $800 ভাড়া, $800 ভাড়া সাংহাই থেকে চিটাগং পর্যন্ত। $800 ভাড়া, আর আপনি যদি মায়ানমার থেকে একটা ট্রাক 20 টন লাগবে না, মাত্র আপনি 10 টনের একটা ট্রাক যদি আপনি ভাড়া করেন চিটাগং পর্যন্ত, ঢাকা পর্যন্ত আসতে আপনার $800 বেশি খরচ যাবে। আপনাকে এই বক্তব্য কে দিতে বলেছে, কে শিখতে বলেছে? এই দেশের লোক তো এখনো চদু নেই। আমরা যারা ব্যবসা করি এই শহরে, আমরা কখনো আমেরিকার টাকা নেইনি, কখনো বিএনপির লোকদের গালাগালি খেয়ে একটা চাকরির জন্য নির্লজ্জ হয়ে বিএনপির পিছনে ঘুরিনি। আমরা সেই চাকরির, অপমানজনক চাকরির টাকা দিয়ে কোট টাইপের ঘুরিনি। এই দেশে আমার মতো মানুষ মাথার ঘাম পায়ে ফেলে চীনের প্রতিটি শহরের বন্দরে, কোরিয়া থেকে শুরু করে বাংলাদেশের যেখানে যেখানে ইম্পোর্ট আছে, বাংলাদেশের যেখানে যেখানে এক্সপোর্ট আছে, এরকম অন্ততপক্ষে কয়েক লাখ শিক্ষিত মানুষ আছে যারা সমস্ত ট্রেড অ্যান্ড কমার্স মুখস্থ। কত ভাড়া, কত কস্টিং, কত কি এভরিথিং টু দি পয়েন্ট। একটা সেন্ট মানে ডলারের যে 100 ভাগের 1 ভাগ, সেই একটা সেন্টের হিসাব ও আমাদের মুখস্থ। তো আমাদেরকে যদি বলা হয় যে মায়ানমার হয়ে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা মাল আনবো কুনমিং হয়ে, এটা আপনি বুঝাইতে পারবেন টিডিক্কার বাবাকে, গ্রামের একজন অর্ধোন্মাদ পাগলা কিসিমের মানুষ টিডিক্কা। সারাদিন সে তার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, লেখাপড়া কিছু জানে না। টিডিক্কার বাবাকে যদি বলেন, সেটা পাশা চুলকাবে, একটু অন্ডকোষের নিচে হাত দিবে, আর আপনার এই কথা শুনে বলবে হ্যাঁ কথা বটে, জ্ঞানী বটে, লেখাপড়া জানে বটে। কিন্তু এই যে চীনের সাথে কুনমিং হয়ে যে ব্যবসার যে কথা বলা হচ্ছে, বা মানে একটি রাস্তা ধরে সিল্ক রোড হয়ে বাংলাদেশ থেকে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, চীনের ম্যাপটা একটু দেখেন, প্রোডাক্টগুলো দেখেন, পেঁয়াজ আসে থেকে, আদা আসে থেকে, আমাদের চীনের কোন শহর থেকে, ইলেকট্রনিক্স আইটেম কোন শহর থেকে আসে, টেক্সটাইল আসে কোন শহর থেকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। আদারওয়াইজ আপনি রাগ দেখাতে পারবেন অসহায় দুর্বলের সঙ্গে, কিন্তু আপনার এই কথার ফলে সরকারের লাভ হবে না, আপনার নিজেরও লাভ হবে না। আমরা যে আপনাকে প্রমোট করতে চাই বা আপনাকে ভালোবাসি, এ সকল কথা বলা মানেই আপনার মধ্য থেকে এক ধরনের অ্যারোগেন্সি বের হয়ে আসে, কর্তৃত্ববাদী বের হয়ে আসে। অনুরোধ করব, যেখানে আসছেন থাকুক না, আর সংবাদ একটা প্রেস রিলিজ দিয়ে দিলে যথেষ্ট, চীন থেকে আমরা এই করে আসছি, এই করে আসছি। কিন্তু মুখোমুখি আপনি যখন আসবেন, আপনার চেহারা শুরুতে কিন্তু একটা ভাব চলে আসবে, বিজয়ের ভাব চলে আসবে। আপনি ওখানে যে কটা হ্যান্ডশেক করেছেন, যে কটা ছবি আমরা ফেসবুকে দেখেছি, আপনি ভিডিওতে আপনার যে চালচলন দেখেছি, ওটা দেখে আমাদের যা বোঝার আমরা কিন্তু বুঝে গেছি। আমরা যেহেতু দেশের স্বার্থে কোনো কথা বলছি না, আপনি কেন একবার এই কথাগুলো বলতে যাবেন? আপনার কল্যাণ হোক, আপনি ভালো থাকুন, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকুক, মন